আমার বয়স 18 হোক বা 24, তুমি আমার কাছে সেই ছোট্ট রক্তচোবাই হয়ে রয়েছো, এই লাল রক্তচোবা রাঙানো শেষ বিকেলের মেয়েটি। রোদেরা যখন লজ্জা পাচ্ছিল আর লাল হচ্ছিল আমার বউয়ের গাল। যা, বিভোর বলল, আমার একটা আফসোস হচ্ছে, কেন যে এত কুটুস করে তোমার গালে চুমু খেলাম না। হায় নির্লজ্জ, ভেবেছিলাম দেখা করতে আসবো, আর এখন আসবোই না। ফোন রাখছি। সে কল কথাবার্তা অন্য কাউকে শোনান। বিভোর হুমকি স্বরূপ গলায় বলল, একদম ফোন রাখবে না। আজ খুব সস্তায় প্রেম করতে ইচ্ছে করছে, একবার ভালোবাসি বলো না। রুহি তড়িঘড়ি করে ফোন কেটে রিল্যাক্স হয়ে বসলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বিভোরটা যে কি করে, এই কয়েকদিন খুব ভালো কেটেছে ওদের। মনে হচ্ছে ওর হারানো সব দুঃখ একসাথে সুখ হয়ে ফিরে এসেছে। মাঝে মধ্যে ভয় হয়, সুখগুলো যদি আবার হারিয়ে যায়। রুহি হুটহাট রেগে যাওয়াটা দারুণ উপভোগ করছে বিভোর। মেয়েটা ওকে সবসময় চমকে দিতে চায়। মেসেজ করলে হোয়াটসঅ্যাপে সিন করলো রুহি, তবে উত্তর দিল না। এবার সরাসরি ফোন করতে লাগলো রুহিকে। কিছু বলার আগে বিভোর রাগী কণ্ঠে বলল, ফোন কেটে দাও কেন? তুমি তো ফোন দাওনি। আমার পয়সা, আমি ফোন দিয়েছি, তুমি কেটে দাও কেন? সেদিনের বাচ্চা এখন আমার সাথে তেজ দেখাও। তুমি জানো আমার বয়স কত? এসব কি ব্যবহার করছো তুমি আমার সাথে? ন্যূনতম সম্মান দিয়ে শেখনি কাউকে? মানুষের কথা না হয় বাদই দিলাম, আমি তো তোমার স্বামী। অ্যাটলিস্ট একটু রেসপেক্ট করার জন্য তো পারো, তাই না? এটার যোগ্য কি আমি নই? বলো, আনসার মি। রুহি ঘাবড়ে গেল, মিনমিন করে বলল, দুঃখিত, আর কখনো ফোন কাটবো না। তোমার সকল সরি তুমি আঁচলে রেখে দাও। আমি বাবর চৌধুরীর ছেলে বিভোর, রাগ করি না বলে ভেবো না, রাগ একদমই করি না। বললাম তো সরি, আর হবে না। আমি মানি না, এভাবে হবে না। তোমার পাশে কেউ আছে? রুহির আশেপাশে উকি দিয়ে দেখলো কেউই নেই, সবাই কাছে ব্যস্ত। বলল, না নেই। কেন বলুন তো? আবার প্রশ্ন করলো। মেজাজটাই খারাপ করে দিলে। আচ্ছা কি করব বলুন? আমার ঘাট হয়েছে আপনার ফোন রিসিভ না করে। মাফ করে দেন এবার। ভালোবাসে বলে মাফ করে দিব। রুহি অবাক হয়ে বলল, নো ওয়ে, কখনোই বলবো না আমি। একবার শুধু। আমি কিন্তু এই কথা বলেছি আপনাকে, বারবার শুনতে ভালো লাগে। তারপর রুহি চুপ হয়ে গেল। মুখ ফসকে বলেছে তো একদিন যে ভালোবাসি, বারবার বলার প্রয়োজন কি? রুহির ভীষণ অস্বস্তি হচ্ছে, কিছুতেই সহজ করতে পারছে না। ওর নীরবতা টের পেল বিভোর, কিন্তু প্রশ্ন করলো না। অনেকবার সময় দিলেও বিভোর রাগে সব কথা স্মরণ করে ফোনটা কাটার সাহস হয়নি রুহির। দুজনেই শুনতে পাচ্ছে নিঃশ্বাসের শব্দ। মৃদু বাতাসে গাছপালা ঝুলছে, চিজি পোকার কর্কশ গলায় ডাকছে। ভীষণ একঘেয়ে এবং বিরক্তিকর একটা মুহূর্ত। বিভোর মিষ্টি গলায় একটি অদ্ভুত কোমল স্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথাগুলো বলল। ওই কথা বলো সখী, বলো বারবার, ভালোবাসো মোরে তাহা বলো বারবার। কতবার শুনেছি, তবুও আবার চাচি, ভালোবাসো মোরে তাহা বলো গো আবার। এইবার নীরবতা ভেঙে রুহি বলে উঠল, বলবো না, বলবো না এবং বলবো না। এবারে সত্যি এবার রাগ হয়েছে। রুহি ওকে বলতেই চাইছে না। একবার ভালোবাসে বলে কি ক্ষতি হয়ে যাবে? বিবর্ত প্রতি নিঃশ্বাসে ও সময় তাকে বলে, রক্তচোবা আছো, রক্তচোবা থাকবে, কখনো হারিয়ে যাবে না। তাহলে কেন এইসব? ফোন কাটলো বিভোর। রাগের বসে মাথা ঠিক নেই। রুহি ওকে বড্ড জ্বালাচ্ছে। বিভোর হুট করে সিদ্ধান্ত নিয়ে বসলো, ঠিক করলো মা বাবাকে ওদের বিয়ের কাহিনী বলে দেবে। অনেক তো হলো, আর কত? হাঁপিয়ে উঠেছে বিভোর। নিজের ভুলের জন্য কত মাসুল দিতে হবে অন্যকে? ভেতরে ভেতরে অপরাধ বোধে ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। রুহিকে ছাড়া আর কতদিন এভাবে কাটবে মৃত্যু সম্মান কষ্টে? ভালোবাসার এত কষ্ট দুঃখ তার জানা ছিল না। এই ফাঁদে তাহলে সে কখনোই পা দিত না। আগে তো এরকম হয়নি। এবার মনে হচ্ছে সত্যিই হারিয়ে যাচ্ছে। আর যাবেই, কিন্তু এটা কিছুতেই মানতে দেবে না বিভোর। একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, এখন আকাশ পরিষ্কার, কেমন ভিজে আছে মাটির গন্ধ। কোথা থেকে দুটো ভিজে টুনটুনি এসে বসে বারান্দায়, একজন আরেকজনের গায়ে ঠেকাঠেকি করে বসেছে। বাগান বিলাসী কাজটাতে নেতিয়ে আছে। রুহি একবার চা নিয়ে বারান্দায় এসে বসলো। নাদিরার শরীরটা খুব একটা ভালো নেই, প্রেশারের ফল করেছে। রুহি জোর করে একটু ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। এই মহিলাটি মায়ের থেকে অনেক বেশি। সে তাকে খুব ভালোবাসে, কোনোভাবেই চায় না মায়ের মতো সে হারিয়ে যাক।
এই বাসায় 4-5 বছর কাটালো রুহি, অথচ নাদিরা বা ইভা কেউই ওকে বুঝতে দেয়নি সে পর। এতটা ভালোবাসে রুহিকে। ইভাকে ফোন করেছে রুহি, কিছুক্ষণের মধ্যেই আসছে। মায়ের শরীর ভালো নেই শুনে চিন্তায় পড়ে গিয়েছে বেচারি। রাত হলে আসতে ডাক্তার নিয়ে চলে আসবে সবাই। চায়ের কাপে চুমু দিতে দিতেই রুহির মনে পড়লো বিষণ্ণ আর ভয়ানক অতীতের কথা। আজকাল জানে না রুহি ওর সামনে কি হচ্ছে। আগের মতোই হয়ে যাচ্ছে বোধহয়। সবকিছু হারানোর ভয়, উল্টোপাল্টা চিন্তা ভাবনা, এইরকমই। মনে হয় ওর সাজানো এই পৃথিবীটা কোনো একদিন আবারও ভেঙে চুরে হারিয়ে যাবে। 4 বছর আগে অনন্য আর ইভা এক ইউনিভার্সিটিতে পড়তো। কিভাবে যেন ওরা এক হয়ে গিয়েছিল প্রাণের বান্ধবী। সেই সময়তেই মাঝে মাঝে অনন্যার ফ্ল্যাটে যেত ইভা। সেখানে রুহির সাথে ইভার পরিচয়। 3 জন মিলে ঘুরতো, এটা সেটা করতো। অ্যাক্সিডেন্টের দিন ওরা 3 জনে মিলে শপিংয়ে গিয়েছিল। ফেরার পথে রুহি ইভার সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। সামনে এসে বাসটা থামায়, চোখ পড়েনি। পেছনে অনন্যা ছিল। ইভা বাস দেখে রুহিকে টান দিয়ে যাওয়ার আগে অনন্যা পেছন ফিরে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দুজন দুদিকে ছিটকে পড়ে। রুহি আবার রোডের উপর পড়ে। একটা রিক্সার সাথে বাড়ি খায়। হাত পা ছিলে যায়, খুব বেশি লাগেনি। জ্ঞান ফেরার পরে যখন জানতে পারে অনন্যা আর নেই, তখন তা সহজভাবে নিতে পারেনি। যখন রুহি আর কোথাও জায়গা হলো না, তখন ইভা ওর পাশে দাঁড়ায়। ছোট্ট একটা সার্জারির মধ্যে রুহির পায়ের আঙুল কেটে দেওয়া হয়। এই পুরোটা সময় বড় বোনের মতো রুহিকে সামনে নিয়েছিল ইভা আর ওর মা। নিজেকে বাড়িতে আশ্রয় দিয়েছে। অনন্যার মৃত্যুর ধাক্কা সামলাতে অনেক সময় লেগেছে রুহির। পুরো একটা বছর শখে ছিল। মাঝরাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠতো। রক্ত দেখলেই মাথা ঘুরে পড়ে যেত। রান্নাঘরে যেতে পারতো না, আগুন দেখলেই চোখ মুখ লাল হয়ে যেত। পড়াশোনায় মনোযোগ ছিল না, শুধু দেখতো অনন্যা ওর পাশে বসে আছে, তাকিয়ে আছে আর কিলকিল করে আসছে। মেয়েটা খুব সুন্দরী ছিল। স্বপ্নে রুহির সাথে কথা বলতো। রুহি এক পর্যায়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে 3 রাত নিজেকে আটকে রাখতো। কাঁদতো খুব। প্রচুর হ্যালিউসিনেশন ওকে পাগল বানিয়ে দিচ্ছিল। অসংখ্য ফোবিয়ায় ভুগছিল। এই ভয়ঙ্কর সিচুয়েশন থেকে ইভা ওকে বের করে এনেছে। ডাক্তারদের নির্দেশনা মতো সবকিছু করেছে। যেখানে যাবার দরকার, যা করা দরকার সব করেছে। কত শত ডাক্তার দেখিয়েছে বলার বাইরে। কোনো আপনজন বোধহয় এরকমটা করতো না। দীর্ঘ 1 বছর রুহিকে স্বাভাবিক করতে লেগে গেল। পুরো জার্নিটায় নাদিরা সবসময় ইভাকে সাপোর্ট করেছে। তাহলে আজ রুহি কোথা থেকে আসলে ভাবতেই গাছ শিউরে ওঠে ওর। না হয় রাস্তায় পড়ে থেকে পাগলাখানায় থাকতো। ভাগ্যবতী বলেই সবসময় সব পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে রুহি। সবাই ওকে সাহায্য করে। জীবনের একটা কঠিন মুহূর্তে বিভোর সাহায্য করলো। অনন্য ইভাকেও পাশে পেয়েছে। এক একটা জীবন মরণ সমস্যা থেকে বের করে এনেছে এই 3 জন বিভিন্ন সময়ে। এদের ঋণ পরিশোধ করার ক্ষমতা কোনোদিনও হবে না। শহরের মানুষেরা খারাপ বা অকৃতজ্ঞ নয়। রুহি এখন যেটা বুঝতে পারে প্রবলভাবে। অতীতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল রুহি। ওর এমন এলোমেলো জীবনে সত্য ফোটা পদ্মের মতো আবারও সবকিছু মরে গিয়েছে বিবরের নাম অনুযায়ী। এই কথাগুলো যখন বিবরকে জানিয়েছিল, তখন অদ্ভুত একটা আর্তনাদ ওর চোখে টের পেয়েছে রুহি। বাইরে কিছু প্রকাশ না করলেও ভেতরে ভেতরে নিদারুণ পুড়েছে। সে ওকে দেখেই বোঝা যাচ্ছিল কতটা ডেসপারেট হয়ে আসে বিভোর। এক বুক ভালোবাসা আর যত্ন নিয়ে নতুন একটা পৃথিবী করেছে রুহিকে নিয়ে। অল্প হাসলো রুহি। বেচারা না কতই না অসহায় অবস্থায় আছে। বাবা মাকে কিভাবে জানাবে এসব? আর ওনারা রুহিকে মানবে তো? ভাবনার প্রহর কাটিয়ে উঠতেই কলিং বেল বেজে উঠলো। এবারে এসেছে বোধহয়। পরন্ত বিকালে রোদে কাপটা কিরকম ঝলমল করতে লাগলো। চমৎকার শেষ বিকেলের দৃশ্য। বাগান বিলাসীরা যেন হাওয়ায় পাঞ্জেলা উঠছে। আশেপাশে কেমন নীরব, নিস্তব্ধ আর উৎফুল্লতা। প্রাণের সঞ্চার ঘটেছে বৃষ্টির প্রকৃতিতে। জলফড়িংয়ের দলেরা উড়ি উড়ি করছে। সোনাবরণ রোদ্দুরে ঝলমল করছে পৃথিবী। রুহি বারবার কেমন প্রশ্ন করতে ইচ্ছে হয়, এত সুন্দর হওয়ার দরকার কি ছিল পৃথিবী?
এই নিয়ে 4 গ্লাস পানি শেষ করলো বিভোর। নাসিমা চৌধুরী এবার বিরক্ত হয়ে ছেলেকে ধমক দিতে লাগলেন। তিনি বুঝতেই পারছেন না বিভোর এতটা নার্ভাস হয়ে আছে কেন। বিভোর নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কিভাবে বলবে সে বিবাহিত? বাবা তো নির্ঘাত ওকে কথা শোনাবে। মনে হচ্ছে এই কথাটা বাবাকে বলার চেষ্টায় ডাক্তার পড়া ভীষণ সহজ ছিল। নাসিমা আর বাবুর চৌধুরী পুত্রের মুখ দেখে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। কি বলতে চায় ও? এত ইতস্তত করছে কেন বিভোর? এর মানে কি? চোখ মুখ ভঙ্গিমা পাইছে বসে আছে বিভোরের। ও একটু ফর্সা বেশি, যার দারুণ লজ্জা আর অতিরিক্ত টেনশনে টকটকে লাল বর্ণ ধারণ করে ফেস। নাসিমা চৌধুরী ওর এই অবস্থা দেখে উতলা হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে বাবা তোর? শরীর খারাপ লাগছে? মিনমিন করে বিভোর বলল, না আম্মু। তাহলে চেহারার এই অবস্থা কেন? কিছু খাওনি দুপুরে? না না, খেয়েছি। অ্যাকচুয়ালি আজ খুব গরম তো, তাই এরকম লাগছে। বাবর চৌধুরী মা ছেলের কথা শুনে মাঝখানে পাগলা দিয়ে বললেন, শোনো, আমি তোমার বাবা। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সিরিয়াস কোনো কথা বলতে চাও, তাই ঝটফট বলে ফেলো। নিজেকে এভাবে না করে সামলে নাও। বিভোর নতমুখে বলল, আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনে নিজেকে সামলাতে পারবা তো আব্বু? তবুও জানানো দরকার। আচ্ছা, সমস্যা নেই, তুমি বলো, আমিও শুনতে চাই। বলতে কি আবারও আটকালো বিভোর। কণ্ঠনালী যেন কেউ চেপে ধরে রেখেছে, আওয়াজই বেরোতে চাচ্ছে না। বিভোর আরো 1 গ্লাস পানি ঠকঠক করে খেলো, তারপর ধীরে সুস্থে বসালো। নাসিমা সন্দেহ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে। বিভোর শান্ত গলায় বাবর চৌধুরীর উদ্দেশ্যে বলল, কথাটা ভীষণ সিরিয়াস, তোমরা প্রচুর শকড হবে। ডোন্ট মাইন্ড প্লিজ। বাবর চৌধুরী তাচ্ছিল্যের কথা বললেন, মানলাম ভীষণ সিরিয়াস, আমাকে কিন্তু ভুল বুঝবে না। তাতে দাঁত চেপে বাবর চৌধুরী বলল, বলো এবার। বিভোর আমতা আমতা করে বলতে লাগলো, না মানে আব্বু, আসলে আসলে আব্বু, তুমি আমাকে বিয়ে দিতে চাও তাই না? বাবর চৌধুরী দু চোখ চকচক করে উঠল। তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, অবশ্যই চাই, কিন্তু এই কথা জিজ্ঞেস করার কি আছে? প্রতি বাবা মাই তাদের সন্তানকে সেটেল করতে দেখতে চায়। তোমার তো অনেক বয়স হয়েছে, সেই কবে বলছি বিয়ে কর বিয়ে কর। এই কথা শুনতে শুনতে তো তোর কান পেঁচে যাওয়ার কথা। আমার কোনো কথাই তোর তো পাত্তা দেওয়ার ভালো লাগে না। বিভোর অসহায় চোখে বাবার দিকে তাকালো, এবার বলল, আমি এবার বিয়ে করতে চাই। নাসিমা অবাক হয়ে বললেন, ভালো তো, কিন্তু ডিসিশনটি কি আমাদের জোরাজুরিতেই নিয়েছো নাকি নিজের ইচ্ছায়? শোনো, জোর করে কিছুই হয় না। বিয়ের পরে কিন্তু তুমি টালবাহানা করতে পারবে না, তাই যা সিদ্ধান্ত নেওয়ার ভেবেচিন্তে নাও। বাবর চৌধুরী কঠিন চেহারায় নাসিমার কথায় সায় জানালেন। উনি একটু ইতবম্ব হয়েছেন। যে ছেলেকে বিগত কয়েক বছর যাবৎ বিয়ে করানোর কথা বলে সে পাগল হয়ে যাওয়ার অবস্থা, সেই ছেলে কিনা নিজে থেকেই বিয়ে করার চেষ্টা করছে। স্ট্রেঞ্জ। নাসিমার ছোট ছোট চোখগুলো কেমন দিয়ে তাকিয়ে আছে ওর দিকে, একে বিরক্তিকর। আর এই সকল ভয়ঙ্কর মুহূর্তগুলো পার করে নিস্তব্ধতা ভেঙে বিভোর মৃদু কাপা গলায় বলল, আমি বিয়ে করে ফেলেছি আব্বু। নাসিমা আর বাবর চৌধুরী দুজনেই চমকে উঠল। প্রায় সকলেই চেঁচিয়ে উঠে বলল, তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই পার্ট এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর গল্পটা কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।